সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজনে স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা তো কম বেশি সবাই জানি যে গর্ভাবস্থা হচ্ছে একটা নারীর জীবনে সবথেকে সুন্দর একটি সময়, কিন্তু এই সময় বিভিন্ন ধরনের জটিলতাও কিন্তু দেখা দেয়। দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং সেজন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার নিয়াজ টি পারভীর 1965 সালের জানুয়ারি মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইম্পালস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগত। গর্ভাবস্থা কি ধরনের জটিলতা সাধারণত দেখা দেয়? গর্ভকালীন অবস্থায় কিছু কিছু জটিলতা বা উপসর্গ যেমন প্রেগনেন্সির প্রথম থেকে হয়ে থাকে, যেমন বমি বমি ভাব, তো এটা খুবই একটা কমন উপসর্গ। প্রেগনেন্সির প্রথম দিকে একটু ব্লিডিং হতে পারে এবং সেই ব্লিডিংটা আবার শেষের দিকেও কন্টিনিউ হতে পারে। তারপর হচ্ছে কিছু মেডিকেল ডিসঅর্ডার থাকতে পারে, যেমন একটি মায়ের ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, তার সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে। তারপর হচ্ছে বাচ্চাটা ওজনে কম হতে পারে। এই ধরনের বিভিন্ন জটিল সমস্যাগুলো নিয়েই হাই রিস্ক প্রেগনেন্সিগুলো আমাদের কাছে এসে থাকে। ফার্স্ট ট্রাইমেস্টারের সময়টাতে আসলে কোন কোন সমস্যাগুলো কমনলি সব মায়েদের ক্ষেত্রেই দেখা দেয়? একদম প্রথম দিকে বমি বমি ভাব, এটা তো খুবই একটা কমন উপসর্গ, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা অনেক বেশি হতে পারে। তখন কিন্তু আমরা অ্যাডভাইস করি যে তার কিছু লাইফস্টাইলে চেঞ্জ করা, প্লাস হসপিটালেও কিন্তু অ্যাডমিশন নিতে হয়। যেমন খুব অতিরিক্ত বমি হলে তার হয়তো ডিহাইড্রেশন হয়ে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, বেবির গ্রোথটা হ্যাম্পার হয়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় হসপিটালাইজড করে তাকে হয়তো আইভি স্যালাইন, বমির জন্য ইনজেকশন, এগুলো এই ট্রিটমেন্টের মধ্যে রাখতে হয়। আর সামান্য বমির জন্য কিন্তু আমাদের কিছু লাইফস্টাইল চেঞ্জ, খাবার দাবারের প্যাটার্নটা চেঞ্জ করলে বা কিছু মুখে খাবার ট্যাবলেট দিলেই হয়তো এগুলো ওভারকাম হয়ে যায়। অনেক গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে ডক্টর একেবারে তাদেরকে বেড রেস্টে থাকতে বলেন। কাদের ক্ষেত্রে সাধারণত এই ধরনের সমস্যা হয় এবং বেড রেস্টে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়? যদি সে হাই রিস্ক প্রেগনেন্সি হয়, সাধারণত যদি ব্লিডিং থাকলে অ্যাকচুয়ালি সেটা ফার্স্ট ট্রাইমেস্টার একটু ব্লিডিং বা স্পটিং হতে পারে, যেটাকে আমরা থ্রেটেন মিসক্যারেজ বলে থাকি। সেটা অনেক সময় যদি ফার্স্ট ট্রাইমেস্টার হতে পারে, কিন্তু সেটা যদি শেষের দিকে হয়, যেটা ফুলটা নিচে থাকার জন্য, যেটাকে আমরা মেডিকেল টার্মে প্লাসেন্টা প্রিভিয়া বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বলা হয় যে কমপ্লিট বেড রেস্ট। যদি প্লাসেন্টা প্রিভিয়া যদি মানে সিরিয়াস মেজর যদি এই টাইপের যদি কিছু হয় ফুলটা নিচে থাকার জন্য, এবং পেশেন্টের সিমটম নিয়ে আসে যে তার ব্লিডিং হয়, অন অ্যান্ড অফ ব্লিডিং হয়, হাজব্যান্ডের সাথে মিট করলে ব্লিডিং হয়, সেটা কিন্তু একটা খুবই মানে ক্রিটিক্যাল সিচুয়েশন, তখন আমরা বেড রেস্টের কথা বলে থাকি। আর একটি মা যদি অনেক বেশি আনকন্ট্রোল প্রেশার আছে, তার যে কোনো সময় প্রেশার থেকে খিঁচুনি হতে পারে, সেই ধরনের কন্ডিশন আমরা বলে থাকি যে বেড রেস্ট। অ্যাকচুয়ালি কিন্তু একটি মা প্রেগনেন্সি আমরা বলে থাকি একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। একটি মা স্বাভাবিক তার কাজকর্ম সব কিছু করবে, খাবার দাবার সব কিছু করবে, তাহলেই কিন্তু প্রেগনেন্সিটা হেলদিভাবে মানে প্রসিড করতে পারে। অনেক গর্ভবতী মনে করে যে প্রেগনেন্সি মানে হচ্ছে তারা পুরোপুরিভাবে রেস্টে থাকবে, কোনো ধরনের কাজকর্ম করা যাবে না, প্রচুর খাওয়া দাওয়া করতে হবে। প্রেগনেন্সিটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। একটি মেয়ে প্রেগনেন্ট হবে, তার 9 মাস গর্ভধারণের পরে তার সময় আসলে তার ডেলিভারি হবে, কিন্তু যারা নাকি মনে করে যে এটা আমি অসুস্থ, আমি সিক, সারাদিন শুয়ে বসে থাকে, তাদের কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা আরও বেশি হতে পারে। যেমন একটি মা যদি সারাদিন শুয়ে বসে থাকে, সে যদি একদমই অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু তার ওজনটা অনেক বেড়ে যায়, এবং সারাদিন খাবার দাবারের পরে দেখা যায় ওজনটা বেড়ে যায়, তার প্রেশারের কমপ্লিকেশনটা হতে পারে, এবং প্রেশারের কমপ্লিকেশন থেকে কিন্তু খিচুড়িও হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট মানে এই টাইপের পেশেন্টদের যেটা দেখা যায়, তাদের কিন্তু ডায়াবেটিসটা হয়ে যায়। তো ডায়াবেটিস এবং প্রেশার দুটো কিন্তু প্রচণ্ড রকমের একটা জটিল কন্ডিশন, কমপ্লিকেটেড কন্ডিশন, এবং এটার জন্য মায়ের যেমন জটিলতা হতে পারে এবং বাচ্চারও কিন্তু বিভিন্ন জটিলতা হতে পারে। কাজে আমাদের অ্যাডভাইস থাকবে যে প্রেগনেন্সিটাকে একদমই স্বাভাবিকভাবে নেওয়া, ডক্টর যেভাবে অ্যাডভাইস করবে, খাবার দাবার, রেস্ট, এক্সারসাইজ, স্বাভাবিক চলাফেরা, এগুলোর মধ্যে থাকলেই, এবং আমরা অ্যাডভাইস করে থাকি পুরো প্রেগনেন্সিতে ওয়েটটা 10 থেকে 12 কেজি এরকম বাড়বে। হ্যাঁ, এখন হঠাৎ করে যদি 25 কেজি 30 কেজি ওয়েট বেড়ে যায়, তাহলে কিন্তু এই জটিলতাগুলো বেশি হয়। প্রত্যেকের উচিত তার রেসপেক্টিভ কনসালটেন্ট, একজন ডক্টরের আন্ডারে থাকা একটা হসপিটালের বুক করা, এবং প্রতি 9 মাসের জার্নিটা এই ডক্টরের তত্ত্বাবধানে সে থাকবে। ডক্টরই তাকে প্রপারলি তার কন্ডিশন অনুযায়ী তাকে গাইড করবে, কখন তাকে কিভাবে চলতে হবে, কি ইনভেস্টিগেশন করতে হবে, কিভাবে কি ট্রান্সফার করতে হবে।
হ্যাঁ, আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে আমি কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে পারি, সেটাতে কোনো ইস্যু নেই, কিন্তু আলটিমেটলি কিন্তু ডক্টরের সাজেশন অনুযায়ী তাকে চলতে হবে। বন্ধু বান্ধব থেকে আমি কিছু সাজেশন গেইন করবো, যেটা আমার হয়তো আমার লেবারের এক্সপিরিয়েন্সটা কেমন, যাদের ডেলিভারি হয়েছে তাদের থেকে সে কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে পারে, বা বেবি কিভাবে টেক কেয়ার করতে হবে, বা এগুলো কিছুটা এক্সপিরিয়েন্স নিলে সেটা হয়তো তার ইমপ্রুভ হবে, কিন্তু ওভারঅল কিন্তু তাকে তার যে কনসাল্ট উনি কিন্তু তাকে পুরোপুরি গাইড করবে। ম্যাম, কেউ যদি নর্মাল ডেলিভারি করতে চায় এবং ডাক্তাররাও আপনারা পরামর্শ দিয়ে থাকেন সবসময় যে সিজারিয়ান সেকশনের থেকে নর্মাল ডেলিভারি সব থেকে ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, এই ক্ষেত্রে আসলে মাকে কি একদম ফার্স্ট ট্রাইমেস্টার থেকে মেন্টালি ঠিক ওইভাবে নিজেকে প্রস্তুত করতে হয়? মা যদি পুরোপুরি চায় যে হ্যাঁ আমি নর্মাল ডেলিভারির জন্য চাচ্ছি, তাহলে প্রথম থেকেই সে ডক্টরের তত্ত্বাবধানে থাকবে, ডক্টরের গাইডলাইন অনুযায়ী চলবে, যাতে প্রেগনেন্সিটা তার লো রিস্ক প্রেগনেন্সি বা স্মুথভাবে যায়। তো লো রিস্ক প্রেগনেন্সিগুলোর কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু একটা প্রেগনেন্সি যদি হাই রিস্ক হয়, তার যদি বিভিন্ন কমপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়। সবসময় একটা ডক্টর চেষ্টা করে যে যদি সব কিছু স্বাভাবিক থাকে নর্মালের জন্য ট্রায়াল দেওয়ার জন্য, যে তার পেইন আসে কি না, বা পেইন এসে তার জ্বরের মুখটা খুলবে কিনা। একটা জ্বরের মুখ কিন্তু 10 সেন্টিমিটার খুলতে হয় বেবিটা নর্মালি ডেলিভারি হওয়ার জন্য, বা একটা পেইন আসতে হয়। তো সব কিছু যদি স্বাভাবিক থাকে, আমরা কিন্তু এই একটা প্রেগনেন্সি যেটা 40 উইকস 40 সপ্তাহ ওই পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করি পেইন ওঠার জন্য। তারপরেও হয়তো 40 উইক্সের পরে এভরিথিং যদি নর্মাল থাকে, তাহলে আমরা হয়তো আরও 1 সপ্তাহের মতো বা মানে ওয়েট করতে পারি। কিন্তু দেখা গেল যে তার বিভিন্ন জটিলতা আছে, বা ডেট পার হয়ে গেছে, পেইন আসছে না, জ্বরের মুখ খুলছে না, বা বাচ্চার পজিশন হয়তো নর্মাল পজিশনে নেই, বা হয়তো বাচ্চার গ্রোথটা ঠিকমতো হচ্ছে না, তার অনেক আনকন্ট্রোল ব্লাড প্রেশার আছে, বা হয়তো দুটো বাচ্চা আছে। তো বিভিন্ন ধরনের জটিলতা থাকলে কিন্তু তখন যেই ওয়েটা ওদের জন্য সেফ হবে ওদের জন্য, আমরা সেটাই বেছে নেব। এখানে আমাদের কোনো একটাই মানে যে নর্মালি করতে হবে এই ধরনের কোনো আমরা স্ট্রিক্ট ওই ধরনের কোনো অপশানে থাকি না। তো মায়ের জন্য বাচ্চার জন্য যেটা সেফ হয় আমরা সেটার দিকেই আমরা ডিসিশনটা দিয়ে থাকি। ম্যাম, নর্মাল ডেলিভারির সংখ্যাটা আসলে কতটুকু বেড়েছে, বা রোগীরা যারা রয়েছে, গর্ভবতী নারী যারা রয়েছে, তাদের আসলে আগ্রহ কতটুকু বেড়েছে ক্ষেত্রে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখা যায় 10 to 15% ক্ষেত্রে কিন্তু সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়, বাকিগুলো কিন্তু নর্মাল হতে পারে। কিন্তু গ্লোবালি কিন্তু এখন সিজারিয়ান সেকশনের রেট অনেক বেড়েছে। তো এটার পিছনে অনেক কারণ আছে। আগে যেমন নর্মাল ডেলিভারির চেয়ে সিজারিয়ান সেকশনটা অনেক কমপ্লিকেটেড ছিল, কিন্তু এখন সিজারিয়ান সেকশনটা কিন্তু অনেক সেফলি করা যায়। আমাদের ব্লাড ট্রান্সফিউশন এসেছে, অ্যান্টিবায়োটিক এসেছে, এবং কমপ্লিকেটেড প্রেগনেন্সিগুলো আমরা খুব ইজিলি ডায়াগনোসিস করতে পারি, যেটা হয়তো আগে ছিল না। কমপ্লিকেটেড প্রেগনেন্সি যেটা হাই রিস্ক প্রেগনেন্সি, তখন সেক্ষেত্রে হয়তো আমরা মানে অবস্টেট্রিশিয়ান বুঝতে পারি যে হয়তো সিজারিয়ান সেকশন সেক্ষেত্রে সেফ হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে পেইন। এই এখন লেবার যে পেইন আছে সেটা হয়তো 20টা হাড় ভাঙার ব্যথার মতো ব্যথা। তো এই যুগের এই জেনারেশনের মায়েরা এই ব্যথাটা কিন্তু তারা নিতে পারে না। যখন দেখা যায় 1 ঘন্টা পেইন হয়, 2 ঘন্টা পেইন হয়, তখন কিন্তু তারা বলে যে আমি আর নিতে পারছি না, বা তার গার্জিয়ানরা বলছে, তার হাজব্যান্ড বলছে যে আমার মেয়ে আর এই পেইন সহ্য করতে পারছে না। তখন কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আমাদের মিড ওয়েতে যে সিজারিয়ান সেকশনের ডিসিশন নিতে হয়। কিন্তু আগের যুগে আজকে থেকে 30 বছর 40 বছর আগে কিন্তু এই মানে হয়তো সিজারিয়ান সেকশনটা এতটা ইজিলি অ্যাভেলেবেল ছিল না। তখন আমাদের মায়েদের ছিল যে আমাকে নর্মাল ডেলিভারি এইভাবেই যেতে হবে। আরেকটা হচ্ছে এখন কিন্তু আমাদের ফ্যামিলির নর্মাল ছোট হয়েছে, হয়তো সবার হয়তো 1টা বা 2টো বাচ্চা। আর যাদের নাকি আগে অনেকগুলো বেবি হতো, 3rd, 4th, 5th, সেগুলো কিন্তু গ্র্যাজুয়ালি যাদের মানে অনেক গ্র্যাভিডা ওদের কিন্তু খুব ইজিলি ডেলিভারিগুলো হয়ে যেত। তো এর জন্যই কিন্তু ওভারঅল গ্লোবালি কিন্তু সিজারিয়ান সেকশনের রেট বেড়েছে। তো আমরা যদি পেইনলেস ডেলিভারি করতে পারি, যে পেইনটার জন্য মায়েরা ভয় পাচ্ছে যে আমরা নর্মাল ডেলিভারি জার্নিটা নিব না, কিছু কিছু ইনস্টিটিউশনে কিন্তু আমরা স্টার্ট করেছি। আমি ইম্পালসে কাজ করছি, ইম্পালসে কিন্তু আমাদের পেইনলেস ডেলিভারি আছে, এবং বাংলাদেশের অনেক ইনস্টিটিউশনে এখন পেইনলেস ডেলিভারিটা অ্যাভেলেবেল আছে। পেইনলেস ডেলিভারি যদি আমরা অপশনটা দিতে পারি, তাহলে কিন্তু মায়েরা যেই ব্যথার জন্য ওরা সিজারিয়ান সেকশন অপশনটা নিচ্ছে, তো সেটা হয়তো অনেকটাই ভীতিটা লাঘব হবে, এবং তারা হয়তো নর্মাল ডেলিভারির প্রতি ইন্টারেস্টেড হবে। এক্ষেত্রে নিশ্চয়ই গর্ভবতী মা যিনি রয়েছেন বা নারী যিনি রয়েছেন, শুরু থেকেই নিশ্চয়ই এক্ষেত্রে আপনাদেরকে কাউন্সেলিং করতে হয়। আমরা প্রথমেই কিন্তু তাকে ওভারঅল একটা কাউন্সেলিং করে থাকি,
হাজব্যান্ডকে কাউন্সেলিং করে থাকি। অ্যাকচুয়ালি প্রতিটা এন্টিনেটাল চেকআপে কিন্তু কাউন্সেলিং করা দরকার। হ্যাঁ, একটি মা যাতে ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে যাতে প্রিপেয়ার থাকতে পারে। প্রেগন্যান্সিতে খাবারের ক্ষেত্রে যদি আমরা বলি, পেঁপে খাওয়ার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে তারা পেঁপে খেতে চায় না। তো পেঁপেতে আসলে বিশেষ কি রয়েছে যেটির জন্য আসলে পেঁপে অ্যাভয়েড করে থাকে? আমরা যতটুকু জানি একটা এনজাইম রয়েছে, এই এনজাইমটার জন্য তারা পেঁপেটা অ্যাভয়েড করে থাকে। এটি কি আসলেই কোনো মিসকনসেপশন নাকি কোনো এটার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন রয়েছে? অ্যাকচুয়ালি এগুলোর সায়েন্টিফিক কোনো বেসিস নেই, কিন্তু হয়তো এমন কোনো এনজাইম বা হয়তো মানে অ্যাসিড জাতীয় কিছু আছে যেটার সাথে হয়তো অন্য খাবারের ইন্টারাকশন হয়ে হয়তো কোনো সাইড এফেক্ট হতে পারে, কিন্তু সায়েন্টিফিক কোনো বেসিস নেই। আমরা সবসময় অ্যাডভাইস করে থাকি যে নিউট্রিশিয়াস ফুড খেতে, যেগুলোতে ভিটামিন সি, ভিটামিন মাল্টি কমপ্লেক্স, আয়রন কন্টেনিং ফুড খেতে। কাজে পেঁপে তো আসলে অনেক সময় দেখা যায় কনস্টিপেশনের জন্য খুব ভালো কাজ করে। হ্যাঁ, পাকা পেঁপে যেগুলো অনেক মায়েরাই কনস্টিপেশনে ভোগে। কাজে আমি মনে করি যে সেগুলো কিন্তু আমরা অ্যাডভাইস করে থাকি, কিন্তু যেহেতু এটা নিয়ে একটা কনফিউশন আছে, আমরা হয়তো জেনারেলভাবে অ্যাডভাইস করে দিই ফার্স্ট ট্রাইমেস্টারে এই খাবারগুলো প্রয়োজনে অ্যাভয়েড করে অন্য যে অপশনগুলো আছে সেগুলো নেওয়া। ম্যাম, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এন্টিনেটাল কেয়ারের বিষয়ে তারা খুব একটা সচেতন থাকে না, কিন্তু একজন মাকে সুস্থ থাকার জন্য, তার গর্ভস্থ শিশু যেন সুস্থ থাকে, সর্বনিম্ন কয়টা এন্টিনেটাল কেয়ার তা নেওয়া উচিত বলে আপনার পরামর্শ? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাজেশন অনুযায়ী কোনো মাই যাতে এন্টিনেটাল চেকআপ ছাড়া মানে ডেলিভারি না করে, এটাই হচ্ছে সাজেশন। এবং একটি মাকে মিনিমাম 4 বার এন্টিনেটাল চেকআপে আসতে হয়। আচ্ছা, সেটা হচ্ছে প্রথম 4 মাসের সময় একবার, 16 উইক্সে, তারপর হচ্ছে 20 উইক্সে, 24 উইক্সে, 32 উইক্সে। আর যদি সে অ্যাভেলেবেল হয়, তার যদি এফোর্ড করতে পারে, যদি সে তার হসপিটাল থেকে তার বাসা যদি মানে নিয়ার হয়, তাহলে হয়তো তাকে আমরা বলে থাকি যে প্রথম 7 মাসে প্রতি মাসে একবার করে আসবে, 7 মাসের পরে সপ্তাহে 2 বার করে আসবে, এবং লাস্ট মান্থে সে প্রতি সপ্তাহে একবার করে আসবে। প্রতিটা মাকে আমরা চাই যে হেলথ কমপ্লেক্সে হেলথ প্রফেশনালের মাধ্যমে ডেলিভারিটা করতে। একটি মাও যাতে কোনো হেলথ প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট ছাড়া যাতে ডেলিভারি না করে। হোম ডেলিভারি কিন্তু দেশের বাইরেও হয়, আমাদের দেশেও হতে পারে, কিন্তু সেখানে অবশ্যই মিডওয়াইফ, নার্স এরা কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, স্কিলড মিডওয়াইফ থাকতে হবে। আচ্ছা, বার্থ অ্যাটেন্ডেন্ট যেটা। প্রেগনেন্সিতে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে হিমোগ্লোবিন কম থাকে, তাদের আয়রন লেভেল কম থাকে। তাদের জন্য কি পরামর্শ, যে কেন বা কিভাবে এটাকে আসলে প্রিভেন্ট করা যেতে পারে? এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের কিন্তু খুব টিনেজ প্রেগনেন্সি, কিশোরী মা হচ্ছে, যে বেবিটা এখনো গ্রোয়িং হচ্ছে, তার তো এখনো বডির গ্রোথ হয়নি। কারণ যে গ্রোয়িং বাচ্চাদের কিন্তু তাদের পুষ্টির অনেক বেশি প্রয়োজন হয়, আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম। দেখা গেল 12-13 বছরে সে প্রেগনেন্ট হচ্ছে, তো সে তো এমনিতেই রক্তশূন্যতায় ভুগছে, আবার সে প্রেগনেন্ট হয়েছে। কাজে তার প্রেগনেন্সির সময় কিন্তু আয়রনের ডিমান্ডটা বেড়ে যায় বেবির গ্রোথের জন্য, তার নিজের গ্রোথের জন্য। এর জন্য তখন কিন্তু রক্তশূন্যতায় ভুগে। এই জন্য আমাদের সাজেশন থাকবে যে 18 বছরের আগে কোনো মেয়ে যাতে বিয়ে না হয়, 20 বছরের আগে যাতে প্রেগনেন্সি না হয়, তার পুরো ডেভেলপমেন্টের পরে। এবং তার আমরা প্রেগনেন্সির প্রথমেই কিন্তু একটা ব্লাড চেক আপ করিয়ে নিই, যেটাতে কমপ্লিট ব্লাড কাউন্ট। ওখানে আমরা দেখে নিই যে হিমোগ্লোবিনটা কত আছে। হিমোগ্লোবিনটা 10-এর উপরে থাকতে হয়, 10 গ্রাম পার ডেসিলিটার উপরে থাকতে হয়। আর এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট যে ব্লাড গ্রুপ অ্যান্ড RH ফ্যাক্টরটাও কিন্তু আমাদের দেখতে হয়। একটি মা যদি রক্তশূন্যতায় ভোগে, তার জন্য যাতে আমরা ব্লাড ডোনার যাতে রেডি রাখতে পারি। কিন্তু এই রক্তশূন্যতা থেকে কিন্তু একটি মা দেখা যায় অ্যান্টিপার্টাম হেমোরেজ বা পোস্টপার্টাম হেমোরেজ হয়ে কিন্তু মাতৃমৃত্যুর একটা অন্যতম কারণ আমাদের রিজনে। কাজে তার রক্তশূন্যতা যাতে থাকবে না সেটা আমরা ট্রাই করব, এবং একটা ব্লাড ডোনার অবশ্যই আমরা রেডি রাখবো। এবং এই জন্য আমাদের এনিমিয়ার প্রিভেনশনের জন্য একটা বলেছে টিনেজ প্রেগনেন্সি প্রিভেনশন। তাকে প্রেগনেন্সি পিরিয়ডে আয়রন সমৃদ্ধ খাবার, পুষ্টিকর খাবার এগুলো খেতে হবে। প্রেগনেন্সির প্রথম থেকে 3 মাসের পর থেকে আমরা প্রতিদিন একটা আয়রন ট্যাবলেট, একটা ক্যালসিয়াম, এই ট্যাবলেটগুলো কিন্তু তাদের খেতে হয়। আর যাদের রক্তশূন্যতা আছে, দেখা গেলো যে অনেক বেশি রক্তশূন্যতা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যদি 7-এর নিচে থাকে, তাহলে কিন্তু আমাদের আয়রনের মানে ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হয়, অথবা আয়রনের ইনজেকশন আছে। ম্যাম, আমরা এই গর্ভকালীন জটিলতা নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। আমরা এই পর্যায়ে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ।
আজকে আমি কথা বলবো গর্ভাবস্থায় প্রথম 3 মাস ঠিক কী কী খাবার খেতে হবে। কনসিভ করার পর থেকে কিন্তু অনেকেই অনেক ধরনের টেনশন করেন। এই সময় আমি বলবো যে এই সময় যেহেতু নার্ভ সিস্টেমটা আসলে অনেক দ্রুত কাজ করা শুরু করে এবং অনেকেই যেটা হয় যে একটু নার্ভাস থাকেন, অনেকের হাই প্রেশার হয়ে যায়, অনেকের ডায়াবেটিস হয়, এরকম ধরনের অনেক সমস্যা দেখা যায়। সবার প্রথমে যেটা আমি বলবো যে পরিবারের সবাইকে তাকে মাথা ঠান্ডা রাখতে হবে। বিশেষ করে যারা প্রেগনেন্ট কনসিভ করার পর কিন্তু এই সময় অনেকের হচ্ছে মেজাজ খিটখিটে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে এবং মানসিক সুস্থতা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর মানসিক সুস্থ থাকার জন্য অবশ্যই আপনাকে প্রপারলি একটি ভালো ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। অনেকেই আছেন যাদের ওজন বেশি থাকার কারণে তারা টেনশন করেন এবং তারা অনেকেই আছেন যারা ডায়েট করতে চান। এই সময় কিন্তু আসলে ডায়েট করা যাবে না। আপনাকে অবশ্যই এমন খাবার খেতে হবে যে খাবারে প্রপারলি শর্করা আছে, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এবং ডেইরি প্রোডাক্ট আছে, সেরকম ধরনের খাবার বেছে নিতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে এই সময় আপনি চাইলে সাদা ভাত খেতে পারেন, কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে আপনি ওটমিল খেতে পারবেন, যে কোনো ধরনের রুটি খেতে পারবেন, কিন্তু লাল আটার রুটি সবচেয়ে বেশি ভালো হবে। আর অবশ্যই আপনাকে অনেক বেশি পরিমাণে মিক্সড সবজি খেতে হবে। আর এর পাশাপাশি প্রোটিনের সোর্স হিসাবে আপনি ডাল, অবশ্যই আপনি সেকেন্ড ক্লাস প্রোটিন হিসাবে আপনি ডাল খেতে পারবেন এবং ফার্স্ট ক্লাস প্রোটিন আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। প্রতিদিন একটি করে ডিম খাবেন, তার পাশাপাশি দুধ পান করবেন এবং মাছ খাবেন। কনসিভ করার পর যে বড় সমস্যাটি হয় সেটি হচ্ছে মুখে রুচি থাকে না এবং খাবারের প্রতি বেশ অনীহা থাকে এবং তার পাশাপাশি যেটি হয় যে অনেকের বমি বমি ভাব হয়। তো বমি বমি ভাব দূর করার জন্য অবশ্যই আপনাকে যেটি করতে হবে, যা খেতে ভালো লাগবে সেটিই খাবেন। আর মুখের রুচি বাড়ানোর জন্য অবশ্যই জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে হবে। আর বিশেষ করে ভর্তা, যে কোনো ভর্তা জাতীয় খাবার কিন্তু মুখের রুচি বাড়াতে সাহায্য করে। যদি আপনার বেগুনে অ্যালার্জি না থাকে তাহলে আপনি বেগুন ভর্তা খেতে পারবেন, ডিম ভর্তা খেতে পারেন। এবং এই সময় কিন্তু অনেক বেশি প্রয়োজন যেটি হয় সেটি হচ্ছে যে কোনো ফ্লেভার অনেক সময় ভালো লাগে, যেমন ধনেপাতার ফ্লেভারটা এই সময় অনেকেই পছন্দ করেন। তো তরকারির মধ্যে বা ভর্তায় যদি একটু ধনেপাতা দেন, এটি কিন্তু মুখের রুচি বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। আর তার পাশাপাশি বলবো যে কোনো গ্রিলড খাবার, যেমন আপনি যে কোনো ধরনের গ্রিল খেতে পারেন, যেমন মাছ যদি আপনার খেতে ভালো না লাগে সেক্ষেত্রে সেটা যদি একটু গ্রিল করে খাওয়া হয় সেটিও কিন্তু মুখের রুচি বাড়াবে। আর তার পাশাপাশি বলবো যে কোনো ধরনের টোস্ট খেতে, যেমন পাউরুটির টোস্ট, ব্রেড টোস্টে এই সময় মুখের রুচি বাড়াতে সাহায্য করবে। এবং অনেকে যাদের বমির সমস্যা হয় তারা যদি একটু আলু বোখারার চাটনি খান, আলু বোখারার চাটনিও কিন্তু মুখের রুচি বাড়াতে সাহায্য করবে। যে কোনো প্রকারের শুকনো খাবারের লিস্টে রাখতে হবে, যেমন কাঠবাদাম, তারপরে কিশমিশ, এই খাবারগুলো অনেক বেশি ভালো কাজ করবে। আর তার পাশাপাশি বলবো যে সেই সব জিনিসে অভ্যস্ত হন যা করতে ভালো লাগবে। এই সময় প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে কিন্তু আসলে খুব বেশি পরিমাণে পুষ্টিকর খাবারের পাশাপাশি মানসিক সুস্থতার জন্য যে কোনো ধরনের বই পড়তে পারেন বা যা দেখতে ভালো লাগছে তাই দেখবেন এবং সব সময় পজিটিভ রাখতে হবে মাইন্ডটাকে, তাহলে আপনার বাচ্চা কিন্তু সুস্থ থাকবে। আর সেক্ষেত্রে আমি বলবো যে এই সময় আসলে পানি পান করাটা খুব বেশি জরুরি। ব্লাড প্রেশার এবং ব্লাড গ্লুকোজ লেভেলটা চেক করাটা অনেক জরুরি এবং সব সময় প্রতিদিন চেক করবেন যে আপনার শরীরটা ঠিক আছে কিনা। সব ভিটামিন সমৃদ্ধ খাবার এই সময় খেতে হবে, কারণ আপনার দেহের উপরেই কিন্তু নির্ভর করবে, আপনার খাবারের উপরেই নির্ভর করবে আপনার বাচ্চা কতটুকু সুস্থ থাকবে। ভিটামিন সমৃদ্ধ খাবারের মধ্যে শাকসবজিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর তার পাশাপাশি যে কোনো ধরনের অ্যানিমেল সোর্স, প্রোটিন সোর্স যেটা, তারপর পাশাপাশি অবশ্যই আপনার যেটি খেতে ভালো লাগবে সেটি খাবেন। আর এই সময় যেটা হয় যে অনেকে আছেন যারা দুধ চা খুব পান করতে পছন্দ করেন বা কফি পছন্দ করেন, এই সময় ক্যাফেইন জাতীয় খাবার থেকে যত সম্ভব হয় দূরে থাকার চেষ্টা করবেন, কারণ ক্যাফেইন জাতীয় খাবারে অনেক সময় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে মায়ের কিন্তু ঠিকঠাক মতো ঘুম আসে না। তো এই সময় ঘুমটা প্রপারলি হওয়াটা খুব জরুরি। তো অবশ্যই রাতের বেলা যেন ঘুম হয় এবং মেজাজ যেন খিটখিটে না হয়, সেজন্য ক্যাফেইন জাতীয় খাবার থেকে দূরে থেকে সবসময় 1 গ্লাস দুধ পান করার চেষ্টা করবেন, এবং কারণ 1 গ্লাস দুধ আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি দই খাবেন। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা দুধ জাতীয় খাবার অ্যাভয়েড করবেন। এই সময় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যে কোনো ভারী খাবার এবং বাইরের খাবার এগুলো সব স্কিপ করতে হবে। যে কোনো সফট ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করে চেষ্টা করবেন বাসায় তৈরি খাবার খাওয়ার। গর্ভকালীন অবস্থায় অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে আসলে খুব ঘন ঘন আল্ট্রাসাউন্ড করাটা খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, বিশেষ করে গর্ভস্থ শিশু এবং মায়ের জন্য। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, এটি কি আসলে কোনো মিথ কিনা?
প্রথমে আমরা যদি আল্ট্রাসাউন্ড করি সেক্ষেত্রে আমরা বেবির প্রেগনেন্সিটা কনফার্ম করতে পারি, প্রেগনেন্সির ডেটটা করতে পারি যে কত উইকস আছে, প্রেগনেন্সিটাকে সিঙ্গেল প্রেগনেন্সি নাকি ডাবল প্রেগনেন্সি, প্রেগনেন্সির লোকেশনটা ঠিক আছে কিনা, কোনো অন্য জায়গায় প্রেগনেন্সি হয়েছে কিনা, যেটা একটোপিক প্রেগনেন্সি আমরা এক্সক্লুড করতে পারি। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট যে বেবিটা কি আসলে অ্যালাইভ আছে কিনা, অনেক সময় মিসক্যারেজের দিকে যায়, কাজে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে এই ইনফরমেশনগুলো পেয়ে থাকি। তারপর শেষের মাঝে 20 উইক্সের দিকে আল্ট্রাসাউন্ডের রোল হচ্ছে আমরা বেবির কোনো অ্যানোমালি স্ক্যান করে থাকি যে জন্মগত বড় ধরনের কোনো জন্মগত ত্রুটি আছে কি সেটা কিন্তু আমরা 20 সপ্তাহে করে থাকি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর শেষের দিকে আমাদের কিন্তু অনেকগুলো ইনফরমেশন পাই যে বেবির পজিশনটা ঠিক আছে কিনা, তার ফ্লুইডের পরিমাণ ঠিক আছে কিনা, বেবির গ্রোথটা ঠিক আছে কিনা, ওয়েলবিংটা ঠিক আছে কিনা। ম্যাম ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। স্ট্রোক রিকগনাইজ করার জন্য একটা নিউমোনিক প্রচলিত আছে, সেটা হচ্ছে ফার্স্ট এফ মিনস হচ্ছে ফেশিয়াল অ্যাসিমেট্রি, মুখ বাঁকা হয়ে যাওয়া। এ মিনস আর্ম উইকনেস, হাতটা দুর্বল হয়ে যায়, একদিকের হাত অথবা একদিকের পা অথবা একদিকের হাত পা দুইটাই একসাথে দুর্বল হয়ে যেতে পারে। 3 নম্বর যেটা, এটা হচ্ছে স্পিচ প্রবলেম, যেটা এস দিয়ে আমরা বলি কথা জড়িয়ে যাওয়া। টি হচ্ছে কি টাইম, মানে রোগীর এই যে সিমটমগুলো আসলো যে মুখ বাঁকা হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া এবং একদিকের হাত পা দুর্বল হয়ে যাওয়া, এই ক্ষেত্রে টাইমের গুরুত্ব আছে। খুব অল্প সময়ের মধ্যে যদি আপনি চিকিৎসকের কাছে যান তাহলে সেক্ষেত্রে আপনি খুব ভালো বেনিফিটেড হতে পারবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।